সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি লাইট হাউস কর্তৃক নিবেদিত আজকের বিশেষ টেলি ডায়লগ জেন্ডার সেন্সিটিভ দুর্যোগ প্রতিবেদন। এই দুর্যোগকালীন সময়ে আমরা এই আলোচনাটা আজকে নিয়ে বসছি, যাদেরকে আমরা এখনই পরিচয় করে দেবো। তার আগে আমি একটু প্রারম্ভিক কিছু কথা বলে নেই যে আমরা খুবই সাম্প্রতিক, এটা গত সপ্তাহে আমাদের বাংলাদেশে ভয়াবহ একটা দুর্যোগ হয়ে গেল, যার কথা না বললেই না যে মাইলস্টোনে আমাদের শিশুরা, যেসব যারা আমাদের ভবিষ্যৎ, যারা এখনও আমাদের সামনে হয়তো বা হাসতে খেলতে পারত, তারা মৃত্যুবরণ করলো এই বড় দুর্ঘটনার জন্য। আমি তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সাথে তাদের যারা পরিবারের বাবা মা যারা আছেন, বাচ্চারা যাদের নেই, তারা যে কি ভয়াবহ সময় কাটাচ্ছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানি আজকে আমরা আলোচনাটা শুরু করতে যাচ্ছি। এই আলোচনাটা আমি যে কথা শুরুতেই বললাম যে আমরা দুর্যোগের মধ্যেই আছি। বাংলাদেশ একটা দুর্যোগের দেশ এবং দুর্যোগের মধ্যে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, ভালো করে বেঁচে থাকতে পারি, এই জন্য আমরা সামগ্রিকভাবে সকলেই আমরা কাজ করে যাচ্ছি। এবং এই কাজের জন্য আমরা যেটা দেখছি, সবচেয়ে বড় সহযোগিতা করে আমাদের মিডিয়ার বন্ধুরা, যে দুর্যোগের সময় সবচেয়ে প্রথমে তারা যে সেখান থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং সেই তথ্য উপাত্ত নিয়ে আমরা যারা দুর্যোগ ব্যবস্থাপনায় থাকি, যারা এই দুর্যোগটাকে মোকাবেলার জন্য সহযোগিতা করি, আমরা রেসপন্স করি, তারা মূলত ওই প্রতিবেদনের উপর নির্ভর করে আমরা কুইক রেসপন্সে যাই। তো আমাদের এই বিশেষ আলোচনাটা মূলত আজকে যেটা আমরা সাজিয়েছি, সেটা মূলত যে দুর্যোগকালীন সময়ে যে আমরা প্রতিবেদনগুলো তৈরি হয়, সেই প্রতিবেদনগুলো কতটা জেন্ডার রেসপন্সিভ হতে পারে এবং হইলে ভালো হয় কিনা, সেগুলো নিয়ে একটু আলোচনার প্রয়াস আমরা তৈরি করেছি। এবং এখানে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই আলোচনাটা করার সুযোগ দিয়েছে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন এবং ফ্রি প্রেস আনলিমিটেড এবং আর্টিকেল 19, তার একটা কনসোর্টিয়াম হিসেবে আমাদের একটা সহযোগিতা করছে। লাইট হাউস এই বিশেষ প্রকল্পটা বাস্তবায়ন করছে। তারাও তাই আজকে টেলি ডায়লগে যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদেরকে পরিচয় করে দিব। তার আগে আমি পরিচিত হই আপনাদের সাথে। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। আমি লাইট হাউস বেসরকারি সংস্থার ফাউন্ডার এবং নির্বাহী প্রধানের দায়িত্ব পালন করছি। তো আমি আমার সাথে যারা যোগদান করেছে আপনাদেরকে মূল্যবান তথ্য দেবেন এবং কিছু আলোচনার সুযোগ তৈরি করবেন যারা, তার মধ্যে মূলত আমাদের সাথে যোগদান করেছেন আমাদের একটা এক্সট্রিম রাইটে আছেন জনাব শামসুদ্দোহা। উনি ক্লাইমেট স্পেশালিস্ট, আমি বলবো যে জলবায়ু বিশেষজ্ঞ এবং নির্বাহী পরিচালক CPRD। এটা একটা বিশেষায়িত একটা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান। উনি দোহা ভাইকে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এরপরেই আমাদের সাথে যুক্ত আছেন, আমি ডান পাশে আমি বলবো, আমাদের সাথে স্টুডিওতে আছেন মিস দৌলত আক্তার মালা। উনি স্পেশাল করেসপন্ডেন্ট দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং উনি প্রেসিডেন্ট ইকোনমিক রিপোর্টার ফোরাম। মালাপা, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি আলোচনায়। এবং আমার বাম পাশে শাহনাজ শারমিন, বিশেষ প্রতিনিধি 71 টেলিভিশন। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আমরা চলেন একটু আলোচনা করব যে মূলত বাংলাদেশের দুর্যোগের দেশ বাংলাদেশ এটা বলবো। এবং প্রতি বছর আমাদের এখানে বন্যা হয় এবং প্রতি বছর নতুন নতুন আমাদের অভিজ্ঞতা হচ্ছে। বন্যা আগে হয়তো, এখন বন্যা চলমান আছে, পাশাপাশি নতুন নতুন সাইক্লোন এবং আরও বলবো যে হাজারো রকমের দুর্যোগের আমরা নতুন নতুন ফর্ম আমরা দেখতে পাচ্ছি। যেমন ঢাকা শহরে কখনো বন্যা হয় না, ইদানিং আমরা ঢাকা শহরে বন্যা দেখতে পাচ্ছি। এক্সট্রিম হিট, যেটা অত্যন্ত তাপের কারণে আমরা বসবাস করতে পারছি না, বস্তিতে বলেন, বিল্ডিংয়ে বলেন, আমরা খুব কষ্ট পাচ্ছি। এটা আগে ছিল না এরকম। আমাদের প্রায় 6 মাস আমরা গ্রীষ্মকাল এবং সেখানে মোটামুটি 20 থেকে 25 ডিগ্রির মধ্যে আমরা ছিলাম। এখন সেটা 35 থেকে এর উপরের ডিগ্রিতে আমাদের তাপমাত্রা বাড়ছে। আবার একই সাথে যখন শীত আমাদের প্রায় 6 মাস, সেখানে মাত্র 1.5-2 মাস থাকে তীব্র শীত আমরা অনুধাবন করি। এগুলো নতুন নতুন আমাদের পরিবর্তন হয়েছে দুর্যোগের যে ধরনটা। তা আমরা সেই ব্যাপারে আলোচনা করব এবং আমরা এই জন্য আমাদের বিশেষজ্ঞ, আমাদের CPRD নির্বাহী পরিচালক ডক্টর জনাব শামসুদ্দোহা। দোহা ভাই, আপনার কাছে আসছে, আপনি যদি একটু বলেন বাংলাদেশে মূলত দুর্যোগ
কি কি কারণে হয় এবং এই দুর্যোগের ধরনটা যে পাল্টাচ্ছে এর কারণ সম্পর্কে যদি একটু আমাদের উদ্দেশ্যে একটু বলতেন, যে দুর্যোগটা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটু বলেন প্লিজ। আমরা যখন আসলে দুর্যোগের কথা বলি, আমাদের বাংলাদেশের অনেক বিষয় আমাদের সামনে চলে আসে। তো আমি যদি খুব সহজে দুর্যোগটাকে একটু বিশ্লেষণ করি, যে দুর্যোগের মূল হচ্ছে আপদ। কিছু আপদ তৈরি হয় এবং আপদগুলো দুর্যোগে ট্রান্সলেটেড হয়, এবং একটা আপদ যখন দুর্যোগে পরিণত হয় এটার পিছনে অনেকগুলো কারণ থাকে, আমরা নিজেরাও সেটার জন্য দায়ী থাকি। তো রিসেন্টলি আপনি যে উদাহরণটা টেনেছেন, যে কিছু আপদ হচ্ছে মানুষ তৈরি করে, মানুষের কারণেই সেটা তৈরি হয়। আমরা যদি দেখি মাইলস্টোনের কথা, আমরা যদি দেখি যে একটা সময় আমরা আলোচনায় বলছিলাম রোহিঙ্গা ক্রাইসিস, এগুলো মানুষই তৈরি করেছে। আর কিছু আপদ যেটা তৈরি হয় প্রাকৃতিক কারণে তৈরি হয়, এবং প্রাকৃতিক কারণে যেগুলো তৈরি হয় সেগুলোর মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে যে যেটার সাথে আবহাওয়া জড়িত থাকে, যেটাকে আমরা বলি হাইড্রোমেটেরোলজিক্যাল হ্যাজার্ড, আরেকটা হচ্ছে যে আবহাওয়া জড়িত থাকে না। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আবহাওয়াজনিত আপদ অনেক বেশি ঐতিহাসিকভাবে ছিল, এবং এই সময়টাতে আরও বাড়ছে। এবং আবহাওয়াজনিত যে আপদ আমরা দেখি, যেমন আপনি বলেছেন যে সাইক্লোন একটা আছে, আমরা দেখেছি যে বন্যা হয়, ভূমিকম্প হচ্ছে যে আবহাওয়ার বাইরের আপদ। কিন্তু আমরা যেটা দেখছি যে বাংলাদেশ ঐতিহাসিকভাবে এই সমস্ত আপদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ছিল, বেশি এক্সপোজড ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে এই আপদগুলো বেশি বাড়ছে, এবং এইটার পিছনে যে কারণগুলো আছে আমরা সহজেই বলি যে যেহেতু এটার সাথে আবহাওয়ার সম্পৃক্ততা আছে এবং আবহাওয়ার সাথে জলবায়ুর একটা সম্পৃক্ততা আছে, জলবায়ু পরিবর্তনের ফলে এই আপদগুলো বাড়ছে। এবং কেন বাড়ছে? যেমন আমরা দেখছি যে জলবায়ু পরিবর্তন মানেটা কি? মানেটা হচ্ছে যে পৃথিবীর উষ্ণতা বাড়ছে। এবং শিল্প বিপ্লব থেকে যদি আমরা একটা উদাহরণ টানি, শিল্প বিপ্লব থেকে এই পর্যন্ত পৃথিবীর উষ্ণতা বেড়েছে 1.1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে। এবং এই যে উষ্ণতা বেড়েছে, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কি হয়েছে? তাপমাত্রার বৃষ্টিপাতের চেঞ্জ হয়েছে, সমুদ্রের পানি প্রসারিত হয়েছে, বরফ গলেছে, লবণাক্ততা বাড়ছে। যখন উষ্ণতা বাড়ে, সমুদ্রের উষ্ণতা যখন বাড়ে, সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা, তখন বেশি সাইক্লোন তৈরি হয়। এবং আমরা দেখছি যে পুনঃ সাইক্লোন তৈরি হচ্ছে। শুধু পুনঃ সাইক্লোন না, বেশি শক্তিশালী সাইক্লোনও তৈরি হচ্ছে। এবং যখন তাপমাত্রার চেঞ্জ হয় তখন যেটা হয় যে যেটা হিউমিডিটির মধ্যে চেঞ্জ হয়, তারপরে বৃষ্টিপাতের চেঞ্জ হয়। আমরা দেখছি যে স্বল্প সময়ে বেশি বৃষ্টি হচ্ছে। যখন স্বল্প সময়ে বেশি বৃষ্টিপাত হয় তখন সেটা একদিকে জলাবদ্ধতা তৈরি করে, ঢাকা শহরে আপনি যেটা বলেছেন জলাবদ্ধতা বাড়ছে, আরেকদিকে হচ্ছে যে যারা একটু ঝুঁকিপূর্ণ এলাকাতে বাস করে, যেমন হিল স্লাইডে যারা বাস করে, তারা হচ্ছে ল্যান্ডস্লাইডের শিকার হয়। এবং যখন বেশি বৃষ্টিপাত হয় বন্যা তৈরি হয়। এবং আমরা দেখছি যে বন্যাগুলো শুধু বাংলাদেশের জন্য তৈরি হচ্ছে না, সেটা একটা ট্রান্সবাউন্ডারি কারণও আছে, যে যখন উজানে বেশি বৃষ্টিপাত হয় এবং আমাদের দেশেও বেশি বৃষ্টিপাত হচ্ছে, উজানের একটা শক্তিশালী পানি প্রবাহ চলে আসে এবং হঠাৎ আমরা বন্যা দেখছি, যেটাকে আমরা বলছি ফ্লাশ ফ্লাড। এবং আগে যে ছিল বাৎসরিক বন্যা, আমরা একটা আগাম পূর্বাভাস পেতাম যে বন্যা আসছে, একটা সময় আমরা নির্ধারণ করতে পারতাম, আগাম প্রস্তুতি নিতে পারতাম। এখন সেটা হচ্ছে না, কারণ স্বল্প সময়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে, উজান থেকে একই সময়ে বেশি পানি আসছে, এবং উজানের পানি আমাদের দেশের বৃষ্টিপাত সব মিলে দ্রুত এবং হচ্ছে স্থানিক বন্যা তৈরি করছে। স্থানিক বন্যা বলতে আমি বলছি যে দেশের উত্তরাঞ্চলে বন্যা হচ্ছে, সিলেটের দিকে বন্যা হচ্ছে, ঢাকায় যদি স্বল্প সময়ে বেশি বৃষ্টিপাত হয় সেখানেও বন্যা হচ্ছে। তার মানে হচ্ছে যে দুর্যোগ যেটা তৈরি হচ্ছে সেটা যে আগের যে ট্রেডিশনাল প্যাটার্ন ছিল সেই প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে গেছে। এবং এইটার সাথে আমরা যেটা সরাসরিভাবে দেখছি, জলবায়ু পরিবর্তন, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি একটা অন্যতম কারণ। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি যে আলোচনাটা করলেন এখান থেকে আমাদের মূল আলোচনার ভিতরে যাওয়ার সুযোগ এখানে আছে, এবং অনেক শাখা উপশাখা আমাদের আলোচনায় আসবে। আপনাকে একটু যুক্ত করি যে যেটা আপনি বলার চেষ্টা করছেন, পাশাপাশি ফেনীতে যে বন্যাটা হলো এটা তো আমাদের আনপ্রেডিক্টেবল ছিল, এবং ওই দিকে কখনো বন্যা হয় নাই। তো ওখানে তো বৃষ্টিও তখন হয় না, বৃষ্টির কারণেই হয় নাই, কিন্তু আসলে পানি প্রবাহটা ছিল আমাদের পার্শ্ববর্তী দেশে। তো সেটা যে কোনোভাবে এটা খুলে দেওয়ার পরে যেটা একটা ভয়াবহ আকার ধারণ করলো, এবং এটা আমাদের
আনকন্ট্রোল এবং আনম্যানেজেবল ছিল। আমাদের কাছে সেরকম কোনো অবস্থা ছিল না যে এটা তাৎক্ষণিকভাবে ম্যানেজ করা যাবে। এবং এত ভয়াবহ ওই অঞ্চলে যে বন্যা, কারণ ওরা আনপ্রিপেয়ার্ড ছিল, কারণ কখনো বন্যা দেখে নেই তারা। তো আমার মনে হচ্ছে যে কুড়িগ্রামের বন্যা, কুড়িগ্রামের লোকজন কিন্তু তারা জানে যে প্রতি বছর বন্যা হয়, কিন্তু ওরা ওইখানে কিন্তু টোটাল একেবারে কি বলবো যে খুব মেসাকার অবস্থা, এবং সেখানে হেলিকপ্টার নিয়ে যায় মানুষকে রেস্কিউ করা যায় না, নামতে পারছিল না। তো এরকম এক্সপিরিয়েন্স খুবই কম ছিল। তো দর্শক মণ্ডলী, আমরা আলোচনার গভীরে প্রবেশ করছি অ্যাকচুয়ালি, যে সমস্যাটা কিভাবে আমরা দেখার চেষ্টা করছি, এবং আমরা এই সমস্যাগুলো কিভাবে দেখায় আমাদেরকে মিডিয়া, তাদের সাথে একটু আলাপ করব আমরা। আমাদের যে বিশেষ প্রতিনিধি আছেন, যিনি দি ফিনান্সিয়াল এক্সপ্রেসে কাজ করেন, স্পেশাল করেসপন্ডেন্ট, আমাদের মালার কাছে একটু শুনি। মালা আপা, আপনি যদি একটু বলেন যে আপনারা এই রিপোর্টিংটা তৈরি করার সময়, দুর্যোগের রিপোর্ট করার সময় আপনারা কি কি বিষয় গুরুত্ব দেন, এবং আসলে এই মিডিয়া রিপোর্টিংটা দুর্যোগের সময় আপনারা কি কতটুকু গুরুত্ব দেন, আমাদের জন্য কাজে আর কতটুকু আসে, আপনি কি মূল্যায়নটা কি? অ্যাকচুয়ালি মিডিয়া দুর্যোগের রিপোর্টগুলো তখনই করে যখন দুর্যোগ ঘটে যায়। মিডিয়া কিন্তু হুইসেল ব্লোয়ার, দুর্যোগ ঘটার আগেও তারা কিন্তু প্রেডিকশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই প্রেডিকশনটা আসলে ততটুকু জোরালোভাবে দেয়া হয় কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আসলে আমরা ওভাবে প্রেডিকশনের কাভারেজটা ওভাবে আমরা দিতে পারি না। এটার জন্য আপনার গভর্নমেন্টের যে মেকানিজম আছে, যে ফোরকাস্টিং অথরিটিস আছে, তাদের সাথে যোগাযোগ করা, তাদের এফিসিয়েন্সি লেভেল, তাদের ক্রেডিবিলিটি সবই নির্ভর করে। শুধু এটা একা মিডিয়ার দোষ দিলেও হবে না। তবে জি, যেটা বলেছেন যে হ্যাঁ, দুর্যোগ যখন ঘটে যায় তখন তো মিডিয়া রিপোর্ট করে যথেষ্ট গুরুত্ব সহকারে, বড় বড় হেডলাইন আসে। আপনি দেখেছেন টেলিভিশন, নিউজ পেপার, মোটামুটি ব্যানার হেডলাইন হয় যে এরকম এত এলাকা জায়গা, এত মানুষ ডিসপ্লেসড হয়ে গেছে, তাদের গবাদি পশু থেকে শুরু করে অনেক কিছু লস হয়েছে। তারপর নদী ভাঙনের, যেমন স্কুল ভেঙে গেছে, কলেজ বাড়ি চলে গেছে, ডিসপ্লেসড হয়ে গেছে, মিডিয়া করে। কিন্তু এটার একটা ফলো আপ মেকানিজমটা দরকার, যে এই যে জিনিসগুলো হলো তারপরে কি ঘটনা ঘটেছে, সরকার কি ব্যবস্থা নিয়েছে, কতটুকু। এটার জন্য মিডিয়ার, আমি একজন সাংবাদিক হিসেবে, একজন রিপোর্টার হিসেবে যতটুকু কনসার্ন, একই রকম কনসার্ন যারা গেট কিপিংয়ে আছেন তাদেরও হতে হবে। হ্যাঁ, আমার যে এডিটর আছেন, আমার যে বিভিন্ন নিউজের গুরুত্ব ঠিক করে দেন, কারণ আমি রিপোর্টার হিসেবে আমি কিন্তু ফিল্ডে যাচ্ছি, আমি যা দেখছি যে এইরকম সাফারিং, এরকম কষ্ট, কিন্তু তারপরে এসে হয়তো আরেকটা কাজে আমার রিপোর্টারকে ব্যস্ত এনগেজ করে রাখছে, আমি আর ওটা ফলো আপের সুযোগ পাচ্ছি না। তো এই সেন্সিটাইজ করাটা গেট কিপারদেরকে যেমন দরকার, যেমন এই বিভিন্ন লেভেলে, মিডিয়ার বিভিন্ন লেভেলে এটা দরকার। শাহনাজ শারমিন ৭১ টিভিতে কাজ করার ফলে মাইলস্টোনে যে দুর্যোগটা হলো, যে দুর্ঘটনা হলো, ভয়াবহ। তো সেখানে আপনি কয়েকটা আমি ক্লিপ দেখলাম, আপনি অনেকগুলো তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন, ফিজিক্যালি আপনি গিয়েছেন সেখানে, তো আপনি সেই অভিজ্ঞতাটা শুনবো। পাশাপাশি এইখানে আপনি কি দেখেছেন যে নারী, শিশু এবং বয়োজ্যেষ্ঠরা, যদিও স্কুলে হয়তো আপনি ওই রকম পান নাই, বাট এর ওভারঅল আসপেক্টে আপনার এই দুর্যোগের সময় যখন আপনারা রিপোর্ট করেন তখন এই বিষয়টা কতটুকু গুরুত্ব দিয়ে থাকেন? নারী শিশু ওখানেও ছিল, কারণ ওখানে যে খালারা কাজ করতেন, ওখানে যে টিচাররা কাজ করতেন, আপনি দেখেছেন যে মেরিন ম্যাডাম, তারপরে মাসরুকা খালা, ওনারা কিন্তু মারা গেছেন শিশুদেরকে রক্ষা করতে গিয়ে। এবং নারী ভালনারেবল হয় এই জন্য যে ধরেন নারী ছিটকে আসলো, নারী পুড়ে গেল, তাকে কোলে করেও যে নিবে তখনও একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, কারণ আমার সোশ্যাল নর্মসের একটা বিষয় থাকে। তারপরে যেটি হয়েছে, সেখানে আমরা যেটি আলাপ করছিলাম এই অনুষ্ঠানে আগেই, যে আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে, আমরা সবাই মোবাইল বের করে বসে থাকি। এবং যে উদ্ধারকারী ছেলেটি বলছিল যে যত মানুষ ভিডিও করেছে, ছবি তুলেছে, তার অর্ধেকও যদি সহায়তা এগিয়ে আসতো, রাস্তাটা ফাঁকা করে দিত, তাহলে শিশুগুলোকে আরও আগে হাসপাতালে নেওয়া যেত। আবার ধরেন যেই শিশুটি ক্লাস 4-এ পড়ে, তার হাসপাতালে তাকে চাদর দিয়ে ঢেকে রেখেছে, যেহেতু সে বার্ন পেশেন্ট,
তার ছবিটা আমরা প্রকাশ করব কিনা। আপনাদের মনে আছে কিনা ভিয়েতনাম যুদ্ধের সময় নাপাম গার্ল একটি মেয়ের ছবি, সে দৌড়াচ্ছিল কোনো পোশাক ছাড়া, যেটি পরে পুলিজার পুরস্কার পায়, কিন্তু সেই মেয়েটি পরে পুরোটাই তার কসমেটিক সার্জারি করেন এবং সে প্রায় বলেছে 30 বছর পর্যন্ত সে একটা ট্রমায় ছিল এবং তার খুব ক্ষোভ এবং রাগ ছিল যে তার এরকম একটি ছবি কেন বিশ্বময় প্রকাশিত হলো। কিন্তু যখন সে বুঝতে শিখলো যে তার এই ছবিটির কারণে সারা বিশ্ব শক্তিশালী যে যুক্তরাষ্ট্রকে চাপ সৃষ্টি করেছিল ভিয়েতনাম যুদ্ধ বন্ধের জন্য, এবং এটি একটি নাপাম গার্ল হিসেবে এটি সারা পৃথিবীতে আলোচিত, এবং এই ছবিটি যুদ্ধ বন্ধের জন্য অনেক বড় ভূমিকা রেখেছিল এবং উনি এখন ইউনিসেফের শিশুদের দূত। সেই জায়গায় কিন্তু আমরা আরেকটু যদি সেন্সিটাইজ হই, আমরা যদি আরেকটু চিন্তা করি, তবে দুর্যোগের সংবাদ করতে গেলে আপনাকে অনেকগুলো বিষয় মাথায় রাখতেই হবে। আবার আমি কোন ছবিটা দেখাবো কোন ছবিটা দেখাবো না, এটা আসলে খুবই দারুণভাবে আসলে মেনে চলা প্রয়োজন যে কোনো দুর্যোগে। সেটা বন্যা হতে পারে, কারণ যার ছবি চালাচ্ছি সে একটি শিশু হলেও আমার তার পারমিশন নেওয়াটা খুব জরুরি। সে যদি না পারে তার অভিভাবকের পারমিশন আমাকে নিতেই হবে, কারণ প্রত্যেকটা মানুষের আলাদা ব্যক্তিত্ব, আলাদা সত্তা। সে চায় কিনা তাকে প্রচার করি, সে চায় কিনা তার ছবি যাক, সেটা কিন্তু আমাকে ভাবতে হবে। জলবায়ু বিশেষজ্ঞ শামসুদ্দোহা ভাইয়ের কাছে। শামসুদ্দোহা ভাই, আপনি যদি আরেকটু বলেন যে দুর্যোগের সময় আমরা দেখি সবচেয়ে বড়, যদি আমি মোটা দাগে বলি, যে ক্ষতি দুই প্রকারে হয়। অ্যাকচুয়ালি ইকোনমিক লস, মানে আর্থিক বা সামাজিক অর্থনৈতিক যদি বলি, আর এটা হলো যে নন ইকোনমিক লস আমরা বলি মোটা দাগে। তো এইটা যদি আপনি একটু সোজা বাংলায় সরল ভাষায় যদি আমাদেরকে একটু বোঝান যে জলবায়ু পরিবর্তন বলি কিংবা দুর্যোগের ফলে যে এই দুটা ক্ষতিটা, যে ইকোনমিক লস আর নন ইকোনমিক লস, আমরা কীভাবে ডিফাইন করতে পারি, একটু সহজে যদি আমাদেরকে বলেন কাইন্ডলি। সাইক্লোন হয়েছে, স্বাদু পানির যে উৎসগুলো আছে সব নষ্ট হয়ে গেছে, প্রকটভাবে পানির সংকট তৈরি হয়েছে, স্বাস্থ্য সংকট বেড়েছে, কৃষিকাজ কমে গেছে, প্রচুর মানুষ মাইগ্রেট করেছে। তার মানে দুর্যোগের যে প্রাথমিক ইম্প্যাক্ট, সেটার বাইরেও একটা সেকেন্ডারি এবং টার্সিয়ারি ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, এবং এইটাকে আমরা বলছি এক্সটেন্ডেড লিঙ্ক অথবা বলছি রেসিডুয়াল ইম্প্যাক্ট। মানে একটা দুর্যোগ কিছু রেসিডুয়াল ইম্প্যাক্ট তৈরি করতে পারে। যেমন আমরা যদি সাইক্লোনের কথা বললাম, আমরা যদি রিভার ব্যাঙ্ক ইরোশনের কথা বলি, রিভার ব্যাঙ্ক ইরোশনের ফলে যেটা হয়, আমরা দেখি যে ঘর বাড়ি বিলীন হয়ে গেছে নদীতে, প্রচুর কৃষি জমি নষ্ট হয়ে গেছে। এর কনসিকুয়েন্সেস হচ্ছে প্রচুর মানুষ ডিসপ্লেসড হয়ে যে সে আরেকটা জায়গায় বসতি স্থাপন করে, এবং সে যখন আরেকটা জায়গায় বসতি স্থাপন করে, এটা তার জন্য আননোন কমিউনিটি। এর ফলে যেটা হয়, ওইখানে কোনো এমপ্লয়মেন্ট সুযোগ থাকে না, ওই কমিউনিটির পুরুষরা মাইগ্রেট করে, আমরা যেটাকে বলি ইকোনমিক মাইগ্রেশন বা ফোর্স মাইগ্রেশন আরবানে, যে সে সেখানে ইনকাম করবে। যিনি নারী থাকেন, শিশু থাকেন, তারা হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে থাকে, মানে সে বেশি রিস্ক এক্সপোজড হয়। আর হচ্ছে কিছু সোশ্যাল যে চ্যালেঞ্জেসগুলো আছে, যেমন নতুন কমিউনিটিতে গেলে যেটা যে হ্যারাসমেন্টের একটা বিষয় থাকে, তাকে সমস্ত বার্ডেন নিতে হয়। আবার নারী যখন মাইগ্রেট করে শহরে আসে, তখন সে হয় একটা ইনফর্মাল সেক্টরে কাজ নেয়। ইনফর্মাল সেক্টরে কাজ বলতে সে কারো বাসায় কাজ নেয়, অথবা সে ছোটো কিছু দোকান তৈরি করে। এখানেও সে এক ধরনের ডিপ্রাইভেশন, জেন্ডার বেসড ভায়োলেন্স, সেটার শিকার হয়। তার মানে এই যে তার যে লস হয়েছে, যেমন আমরা দেখেছি যে একজন সম্পন্ন কৃষক, সে যখন ঢাকায় এসে রিক্সা চালায়, সে তার পরিচয় দিতে চায় না। সে কোত্থেকে এসেছে সে পরিচয় দিতে চায় না। সে মনে করে রিক্সা চালানো একটা হচ্ছে আনডিগনিফাইড কাজ, তার মানে ডিগনিটি লস হয়েছে। আমরা দেখি যে যখন মাইগ্রেট করে এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন তার পড়াশোনার সুযোগ নষ্ট হয়ে যায়। তখন ওই বাচ্চা ছেলেদেরকে উপার্জনের জন্য কাজে লাগানো হয়, যেমন তাকে কাজে লাগানো হয় ইটভাটার কাজে, তার অপরচুনিটি নষ্ট হয়। এবং এইটা আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ইন্টার জেনারেশনাল লস, মানে পুরো জেনারেশনটাই লস হয়ে যায়। কারণ সে যে শিক্ষিত হয়ে কিছু করার কথা ছিল সেটা করলো না, না করে সে আবার হচ্ছে একটা দারিদ্রতার ট্র্যাপে পড়ে গেল। আমরা দেখেছি যে রিভার ব্যাঙ্ক ইরোশন প্রোন এরিয়াতে যারা মাইগ্রেট করেছে, তাদের মধ্যে বাল্যবিবাহ বেশি বেড়েছে। কারণ তার যে অ্যাডোলেসেন্ট গার্লস, তাকে যখন আরেকটা জায়গায় কাজের জন্য দিবে, ওইখানে ইনসিকিউর। তার মানে সিকিউরিটি মানে কি, সে মনে করছে যে তার অ্যাডোলেসেন্ট গার্লস হচ্ছে তার জন্য রিস্ক। তার মানে বিয়ে দেওয়া হচ্ছে রিস্ক ট্রান্সফার। তার মানে সে যখন বিয়ে দিচ্ছে একটা নারীকে, একটা অ্যাডোলেসেন্ট গার্লসকে,
তখন সে অন্য ধরনের বৈষম্যের শিকার হয়, তার রিপ্রোডাক্টিভ ক্রাইসিস তৈরি হয়, হ্যারাসমেন্ট তৈরি হয়। তার মানে এই যে ইনভিজিবল লস অ্যান্ড ড্যামেজেসগুলো আছে সেগুলোকে আমরা আসলে আমলে আনি না। আমরা শুধু যেটা দেখি সেটা হলো প্রাইমারি ইম্প্যাক্ট, দুর্যোগের ফলে সঙ্গে সঙ্গে যে ক্ষতিটা হয় যেটা অর্থনৈতিক ক্ষতি, যেটাকে আমরা কোয়ান্টিফাই করতে পারি এবং আমরা প্রকাশ করতে পারি যে এই দুর্যোগে ধরেন $1.5 বিলিয়ন ক্ষতি হয়েছে। কিন্তু যে নন ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজেসগুলো আছে সেগুলোকে আমরা অনেক সময় দেখি না, অথবা দেখার চেষ্টা করি না, অথবা রিপোর্টিংয়েও আসে না। তো আমরা যেটা বলতে চাই যে ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজের চাইতে নন ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজেস অনেক বেশি। ইকোনমিক লসটাকে বড় আকারে দেখা হচ্ছে যে, এবং দুর্যোগের পরেও কিন্তু আমরা অ্যাসেসমেন্ট করি যে 40,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। কিন্তু এর বাইরে যে আপনি যে স্টোরিটা বললেন যে সামগ্রিক যে ক্ষতিটা হলো, এটা নিয়ে কিন্তু আমরা খুব বেশি অ্যাওয়্যার না, কারণ এই বিষয়টা যথেষ্ট রিপোর্টিং হচ্ছে না। এবং আরও যদি আলোচনা যদি আমি গভীরে যাই, তাহলে অ্যানালাইসিস করে দেখব যে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার নারী এবং শিশুরাই। বেসিক্যালি এই ডিসপ্লেসমেন্ট বলি, মাইগ্রেশন যদি বলি, কিংবা রিসেটেলমেন্টে বলি, সামগ্রিক যে এফেক্টটা হচ্ছে মোস্টলি ওরা এফেক্টেড। আবার আর একটা বিষয়, আপনি যেহেতু জলবায়ু বিশেষজ্ঞ, প্রতি বছর আপনি ক্লাইমেট কনফারেন্সে যাই, আমরা যাওয়ার চেষ্টা করি, তো সেখানে তো আমরা ডায়লগ যা করছি, নেগোশিয়েট করছি যে আমাদের এত বিলিয়ন ডলার লাগবে, সেগুলো সব তো ইকোনমিক লসের জন্যই আমরা বলছি, রিকভারির জন্য। কিন্তু আমাদের যে নন ইকোনমিক লসটা যে কোয়ান্টিফাই করা এবং যদি ক্যালকুলেট করে, যদি মনিটরিং মানিতে যদি ক্যালকুলেট করি, তাহলে এটা তো ডাবল হবে কিংবা ট্রিপল হবে। তো সেই আলোচনাটা কিন্তু হচ্ছে না। এই জন্য আমাদের এই যে ইকোনমিক যে রিপোর্টার ফোরামের আজকে সভাপতি মহোদয়কে ডেকে নিয়ে আসছে আমাদের মালা আপাকে, যে এই নন ইকোনমিক লসটাকে মোস্টলি যার জন্য বড় এফেক্ট হচ্ছে নারী এবং শিশুর উপরে, আলোচনাটা আপনি নিশ্চয় ধরতে পেরেছেন। এই জন্য প্রশ্নটা আপনার কাছে যে এইটার জন্য আপনারা কতটুকু গুরুত্ব দিচ্ছেন যে এই নন ইকোনমিক লসটাকে যাতে কাভার করা যায় এবং রিপোর্টে নিয়ে আসা যায়, সেটার জন্য আপনারা কতটুকু অনুধাবন করছেন, কিংবা এটা নিয়ে আপনি কোনো চিন্তা আছে কিনা যদি একটু বলতেন। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি উত্থাপন করেছেন যে নন ইকোনমিক লসটা যে কি, এটাকে ডিফাইন করাটা এবং এটার জন্য যে সাংবাদিকদের যথেষ্ট পরিমাণ প্রশিক্ষণ এবং নলেজ ডেভেলপমেন্ট, সেই উদ্যোগ খুব একটা কখনো নেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। অর্থনীতি রিপোর্টিং, অর্থনীতি এই সেক্টরে যত ট্রেনিং, নলেজ ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু নন ইকোনমিক যে ইনভিজিবল পার্টটা, এবং এটা হচ্ছে একটা লম্বা সময় ধরে একটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব ফেলে যায়, কিন্তু এই জিনিসটা নিয়ে আসলে তেমন কখনোই কথা হয় না। আমরাও ওভাবে ফলো আপ করি না। ইকোনমিক রিপোর্টাররা অর্থনীতি নিয়ে করি, গভর্নমেন্ট বাজেট সাপোর্ট দেয় সেটাকে একটু অফসেট করার জন্য যে লসটা হয়েছে, কিন্তু সেই বাজেট সাপোর্টের কোনো অংশই থাকে না যে নন ইকোনমিক ফ্যাক্টর যেটা বললেন, যে সেখানে আসলে কিভাবে একটু একটা মেন্টাল হেলথ কাউন্সিলিং করা যায়। হ্যাঁ, যখন একটা ধর্ষণ হয়ে যায় তখন আমরা নিউজ করি, কিন্তু সে যে অলরেডি সে আনপ্রোটেক্টেড অবস্থায় আছে, সে যে ডিসপ্লেসড হয়ে একটা মানবেতর জীবন যাপন করছে, সেই জিনিসগুলো তো উঠে আসে না। তো সেইটার জন্যেই আসলে মিডিয়াতে আরেকটু ইনভেস্টমেন্ট, আমি মনে করি বাংলাদেশে যত কিছুতে স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট হয়েছে, সবচেয়ে কম হয়েছে সম্ভবত সাংবাদিকতা ডেভেলপমেন্ট। আমি শুধু আপনাকে 1 মিনিট দিয়ে শেষ করব, আমাদের আলোচনা শেষ করতে হবে। সেটা হলো যে এই আলোচনা মোটামুটি আসছে একটা জিনিস, যে নারী এবং শিশু সবচেয়ে বেশি ভালনারেবল হচ্ছে, এবং যেটা আমাদের মালা আপা বলার চেষ্টা করলো যে ধর্ষণের পরে আমরা আলোচনা করছি সমাধানের জন্য, কিন্তু আগে যে আনপ্রোটেক্টেড থাকলো তার নিরাপত্তার ব্যাপারে আমরা কেয়ার করছি না। সেই জন্য এই জেন্ডার বেস যে প্রবলেমটা তৈরি হচ্ছে, যেটা আমাদের একটা প্রধান ইস্যু, তো এই ইস্যুটাকে আপনি কি মনে করেন সাংবাদিকদের কতটা গুরুত্ব দিয়ে এটা রিপোর্টিং করা দরকার বলে শেষ করবেন? যে কোনো রিপোর্টিংয়ে যদি মানুষের গল্প না থাকে, সেই রিপোর্ট কখনো স্থায়ী হয় না, মানুষ ভুলে যায়। আপনি কাঠামোর গল্প বললেন, আপনি পলিটিক্যালের গল্প বললেন, আপনি সব কিছুর গল্প বললেন, মানুষ ভুলে যাবে। কিন্তু আপনি একটা জীবনের গল্প বলেন, ওই একটা স্টোরি একটা রিপোর্টারকে সারা জীবন বাঁচিয়ে রাখে। এইটাই রিপোর্টিংয়ের মূল শর্ত এবং মূল জায়গা। এবং সেইখানে আপনি কার্জন রিপোর্টিং করেন যার কণ্ঠস্বর নেই, যে সবচেয়ে পিছিয়ে পড়া,
এখন পিছিয়ে পড়া সবচেয়ে দুর্যোগে সবচেয়ে বেশি পিছিয়ে পড়া স্পর্শকাতর অবস্থায় থাকে একজন শিশু, একজন নারী, একজন বৃদ্ধ মানুষ, প্রতিবন্ধী মানুষ। তাদের কথাটা সবার আগে বলতে হবে, তাদের গল্পটা সবার আগে বলতে হবে। তারা কোথায় আটকে আছে, তারা কোথায় অসুবিধাগ্রস্ত, সেই কথাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সংবেদনশীলতার সাথে এবং একই সাথে তার যে নিরাপত্তা এবং তার যে মর্যাদা, আমি বারবার বলছি মর্যাদা, এইটাকে বজায় রেখে আমার রিপোর্টিংটা করতে হবে এবং বারবার বলতে হবে, বারবার বলতে হবে, বিভিন্ন অ্যাঙ্গেলে বলতে হবে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা। আমরা যে আলোচনাটা করলাম এটা আসলে এই 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা আলোচনা শেষ করা যাবে না। যে বিষয়টা আসছে আমাদের মূলত সেটা হলো যে এই জেন্ডার রেসপন্সিভ যদি দুর্যোগকালীন রিপোর্ট করতে চাই তাহলে আমাদের যে গুরুত্বগুলো দিতে হবে সেটার ব্যাপারে কিন্তু আলোচনায় আসলো যে পিছিয়ে পড়া যেসব জনগোষ্ঠী কিংবা যারা দুর্যোগের সময় বেশি ভালনারেবল হয়, নারী, শিশু, প্রতিবন্ধী, বয়োজ্যেষ্ঠরা, তাদের জন্য রিপোর্টার ভাইরা গুরুত্ব দেবে। তবে লাইট হাউস একটা কাজ করেছে, বিশেষ একটা ওয়েবসাইট ডেভেলপ করেছে। সেখানে আমাদের তাৎক্ষণিকভাবে স্থানীয় যারা ভলেন্টিয়ার তারপর রিপোর্টার সেখানে রিপোর্টটা ওখানে দিতে পারবে। এই রিপোর্টটা সরাসরি সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোতে চলে যাবে জাতীয়ভাবে। তো সেটা তৈরি করা হয়েছে যাতে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে নারী, শিশু, প্রতিবন্ধী, বয়োজ্যেষ্ঠদের তথ্যটা। আমার বিশ্বাস এটা আমরা খুব তাড়াতাড়ি লঞ্চ করব এবং আমাদের রিপোর্টার বন্ধুরা এটাতে খুব উপকৃত হবে এবং আমাদের যারা আমরা কাজ করি মোস্ট ইম্পর্টেন্টলি তারা রিপোর্টটা দেখে আমরা সরকার এবং বেসরকারি সংস্থা অ্যাক্টিভিস্টরা আমরা একসাথে দ্রুত কাজ করতে পারবো। তো আমি এই আলোচনায় যোগদান করার জন্য আমাদের সম্মানিত যারা স্পিকার ছিলেন, আলোচক ছিলেন, তাদেরকে আরেকবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিচ্ছি। এবং দর্শক শ্রোতা সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই আলোচনাটা টেলি ডায়লগটা আমরা সমাপ্ত করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।